দ্য আনটোল্ড স্টোরিজ। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রেখেছে। হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হলো এক বৃদ্ধ মানুষ কিংবা এক মহিলার ছায়ামূর্তি। তার ভয়ঙ্কর মুখ আমারই ওপর ঝুঁকে রয়েছে। আমি যে সম্পূর্ণ জেগেছিলাম তাতে কোনো সন্দেহ নেই। আমি যেন মুহূর্তে পঙ্গু হয়ে গেছি। হাত পা এক চুল নড়াবার ক্ষমতা নেই। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্য রচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প, না, এটিকে ঠিক গল্প বলা যায় না। আচ্ছা, এটি কি আপনার আগে শুনুন, তারপরেই আপনারা বিচার করবেন। তবে এটিকে ভূতের চিঠি বলতে পারেন। হ্যাঁ, ভূতের চিঠি। পাঠ করছি আমি, সুরজিৎ প্রামাণিক। নির্দেশনায় ময়ূখ চ্যাটার্জি। প্রখ্যাত ভৌতিক কাহিনীকার লর্ড হ্যালিফ্যাক্সকে লেখা 1917 খ্রিস্টাব্দের 10 জুলাই তারিখের একটি চিঠির প্রতিলিপি। চিঠির লেখক চার্লস জি.এস। শুরু করা যাক। প্রিয় লর্ড হ্যালিফ্যাক্স, আপনার অনুরোধ মতো একটুও রং না চড়িয়ে আমার সাদা মাঠা গল্পটা জানাচ্ছি। বাড়িটার নাম নিবাস। বিশ্বাস করে আপনাকে নামটা বললাম, কিন্তু অনুরোধ রইল, যদি কখনো এই ঘটনা আপনি কোনো পত্রিকায় প্রকাশ করেন তাহলে আমার নাম এবং বাড়িটির নাম দুই দয়া করে গোপন রাখবেন। ভুতুড়ে ঘটনা সংক্রান্ত বিভিন্ন গল্পের মধ্যে সেগুলোই আমি দাম দিই যেগুলো কোনো প্রত্যক্ষদর্শীর থেকে শোনা। এছাড়া অন্যান্য সব কাহিনী প্রচারের পথে এত ডালপালা গজিয়ে ফেলে যে তার মধ্যে কতটুকু যে সত্যি তা নিছকই অনুমানের ব্যাপার হয়ে পড়ে। আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর, তাতে সন্দেহ নেই। আর সেই জন্যেই আমি প্রতিজ্ঞা করছি, কোনো রকম ভৌতিক কাণ্ড কারখানার মধ্যে আর কোনোদিনও মাথা গলাবো না। যে বাড়িটার কথা বলছি সেটা একটা পুরনো জীর্ণ প্রাসাদ। বাড়িটি তৈরি হয় 1740 সাল নাগাদ এবং ওই বাড়িতে বসে নেলসন লেডি অনেক চিঠি লিখেছেন, যার শুরু হয়েছে প্রিয় নিবাস বলে। আমিও আমার নিমন্ত্রণকর্তা দুজনেই তখন সমুদ্রে নৌকোবিলাসে ব্যস্ত ছিলাম। ফিরে এসে দেখি তার আত্মীয় স্বজনে বাড়ির টইটম্বুর। ওরা সব কয়েকদিন থাকবে বলে এসেছে। ড্রয়িং রুমে আমার শোবার ব্যবস্থা করা হয়েছে। এর আগে একবার এসে শুনেছিলাম বাড়িটা নাকি ভুতুড়ে এবং বাড়ির সব মেয়েরাই এক অদ্ভুত ছায়ামূর্তিকে ভেসে বেড়াতে দেখেছে। ওদের বিশ্বাস সে নাকি ওদের ঠাকুমার মা। বাড়ির চাকর বাকরেরা এইসব দেখে ভয় পেয়ে বেশি দিন থাকতে চায় না। সবই আমি ভুলে গিয়েছিলাম। বিশেষ করে নৌকো বেয়ে এসে খুবই ক্লান্ত লাগছিল এবং আমি শুতে যাওয়ার আগে ভূতের ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রেখেছে। হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হলো এক বৃদ্ধ মানুষ কিংবা এক মহিলার ছায়ামূর্তি। তার ভয়ঙ্কর মুখ আমারই ওপর ঝুঁকে রয়েছে। আমি যে সম্পূর্ণ জেগেছিলাম তাতে কোনো সন্দেহ নেই। আমি যেন মুহূর্তে পঙ্গু হয়ে গেছি। হাত পা এক চুল নড়াবার ক্ষমতা নেই। শুধু অপলক চেয়ে রয়েছি সেই কালান্তক পিশাচের দিকে। আর মনে মনে প্রতিজ্ঞা করছি, এই আনুমানিক অবস্থা থেকে একটি বার যদি রেহাই পাই তাহলে জীবনে আর কোনো দিন প্রেতচক্র, প্ল্যানচেট এসবে ভুলেও নাক গলাবো না। কারণ চোখের সামনেই বাস্তব ছায়ামূর্তির আবির্ভাব এতই ভয়ঙ্কর যে ভাষায় বর্ণনা করা যায় না। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে একান্তে ডেকে সমস্ত ঘটনা বললাম। উনি বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি ছাড়াই বাড়িতে প্রত্যেকেই কোনো না কোনো সময় এ ধরনের ছায়ামূর্তিকে দেখেছে। এরপর 20 বছর কেটে গেছে এবং ঘটনাটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। ওই বাড়িতে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আর কিছুই দেখিনি। তারপর একদিন আবার নিমন্ত্রিত হয়ে সেখানে গেলাম। বাড়িতে আমার নিমন্ত্রণকর্তা একাই ছিলেন।
দুজনে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলে রাত করে শুতে গেলাম। সেদিন দাঁতের ব্যথায় আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, সুতরাং বিছানায় শুয়েও এক ফোঁটা ঘুম এলো না। প্রথমবার এ বাড়িতে এসে যে ঘরে ছিলাম, এই ঘরটা সে বাড়ির অংশে নয়, অন্যদিকে। সময়টা ছিল গরমের শুরু, কিংবা কেন জানি না হঠাৎই আমার কেমন শীত শীত করতে লাগলো। হাত পা থেকে শুরু করে সারা দেহ যেন সত্যি বরফের মতো হয়ে যাচ্ছে। শত জামা কাপড় গায়ে চাপানো সত্ত্বেও ঠান্ডা ভাবটা দ্রুত বেড়েই চলল। মনে হলো এই বুঝি আমার হৃৎপিণ্ডটা থমকে যাবে, এবং এরই নাম বোধহয় মৃত্যু। ঠিক তখনই একটা অপার্থিব কণ্ঠস্বর, যা কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায়, যেন আমাকে লক্ষ্য করে বারবার বলতে লাগলো, হুবাহু 20 বছর আগেকার অনুভূতি আমার মনে জেগে উঠল। সাহস জুগিয়ে মনে মনে বলে উঠলাম, এবার আমাকে পুরো ব্যাপারটা ভালো করে দেখতে হবে, জানতে হবে আগেরবার আমি ভুল দেখেছিলাম, নাকি সত্যি ভূত বলে কিছুর অস্তিত্ব আছে। আমি যে জেগে রয়েছি তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ স্পষ্ট টের পাচ্ছি আমার দাঁতের যন্ত্রণা অসহ্য বেড়ে চলেছে। অপার্থিব সেই অশরীরী নিঃশব্দ স্বরে আবার আমাকে বলল, এ ধরনের ঘটনা সাধারণত যা হয়ে থাকে তাই হলো ভাষায় প্রকাশ করা যায় না এমন এক অপরিসীম আতঙ্ক আমাকে গ্রাস করলো। ফিরে তাকিয়ে দেখি ঘরের এক কোণে অদ্ভুত এক আলোর স্তম্ভ সর্পিল গতিতে ধুলোর ঘূর্ণিঝড়ের মতো ঘুরে চলেছে। সে আলোর রং সাদা। আমি অপলকে দেখতে লাগলাম। ওটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। আবার বলতে লাগলো, আমি এসেছি। অশরীরী স্বর বারবার বলতে লাগলো। বিছানাটার পাশে রাখা দেশলাইয়ের দিকে হাত বাড়ালাম। ওটা যতই আমার কাছে এগিয়ে আসছে ততই ক্ষিপ্ত প্রায় মানুষের আকার নিতে শুরু করেছে। খুব কাছে এসে আমার চোখের ঠিক সামনে ওটা 20 বছর আগেকার ছায়ামূর্তির রূপ নিল। না কোনো রকম ভুল আমি দেখিনি। সহ্যের শেষ সীমায় পৌঁছে চিৎকার করে উঠলাম, কে তুমি? কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি দেশলাই জেলে একটা মোমবাতি ধরালাম। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে আমার ভাগ্যে কি ঘটেছে জানালাম। উনি কৌতূহলী হয়ে উঠলেন এবং আমি আসার আগে সপ্তাহ 3 মধ্যে এ বাড়িতে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার বর্ণনা দিলেন। প্রথম ঘটনার সময় উনি ড্রেসিং রুমেই ছিলেন। এমন সময় একজন চাকর এসে খবর দেন তার বন্ধু দেখা করতে এসেছেন। উনি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলেন এবং প্রথম সারি শেষ করে দ্বিতীয় সারির ধাপে পা দেওয়ার জন্য বাঁক নিতেই উনি লক্ষ্য করলেন একটা লোক ছুটে সিঁড়ি বেয়ে উঠে আসছে। আমার বন্ধু তৎক্ষণাৎ তাল সামলাতে না পেরে মুখোমুখি ধাক্কা এড়াতে দুটো হাত সামনে বাড়িয়ে দেন এবং ছুটে আসা লোকটিকে সরাসরি ভেদ করে পার হয়ে যান। দ্বিতীয় ঘটনার দিন সন্ধ্যায় নৌকা বাহিনীর এক অফিসার তার বাড়িতে বিলিয়ার্ড খেলতে আসেন এবং সঙ্গে নিজের পোষা কুকুরটিকে নিয়ে আসেন। কুকুরটা টেবিলের নিচে শুয়েছিল। হঠাৎ লাফিয়ে উঠে ঘরের কোণে অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে তারও স্বরে ঘেউ ঘেউ করতে লাগলো। চিৎকার করতে করতে ওটার মুখ থেকে ফেনা ঝরতে লাগলো। গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছে। তারা কুকুরটাকে শান্ত করতে বৃথায় চেষ্টা করতে লাগলো। ঘরের সেই কোণ লক্ষ্য করে আবার পিছিয়ে আসতে লাগলো। আমার বন্ধু কিংবা সেই নৌ অফিসার কিন্তু দেখতে পাননি। শেষে কুকুরটা ভীষণ উত্তেজিত হয়ে ঘরের কোণটায় গিয়ে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সেই সঙ্গেই তীক্ষ্ণ আর্তনাদে কেউ কেউ করে ডেকে উঠল কুকুরটি। কেউ যেন ওটাকে ভয়ঙ্কর শক্তিতে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল মেঝেতে। পরক্ষণেই কুকুরটা মারা যায়। ওরা দুজনের কেউই কিন্তু এই মৃত্যুর কোনো সমাধান এখনো পর্যন্ত করতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল ভূতের চিঠি।
এটিকে গল্প বলা যায় না চিঠি, আমি ঠিক জানি না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পের বাইরে যদি বাংলা সাহিত্যের আরও কিছু শুনতে চান বা জানতে চান অবশ্যই আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব শ্রোতাদের মতো করে নতুন নতুন কিছু তুলে ধরতে। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন আগামী রবিবার ঠিক দুপুর 2টায় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।